এই গল্প শুরু হয় গ্রাসল্যান্ড থেকে। এখানে এখন সিম্বার একটি মেয়ে হয়েছে, যার নাম রাখা হয়েছে কিয়ারা। সিম্বা তার মেয়ের সঙ্গে খুশি মনে খেলছিল। ঠিক তখনই সিম্বা গন্ধের মাধ্যমে অনুভব করে যে নালা কোনো বিপদে পড়েছে। সে কিয়ারাকে তার গুহায় নিয়ে গিয়ে বলে যে তার মাকে উদ্ধার করে সন্ধ্যার মধ্যে ফিরবে। কিয়ারা ছোট বলে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সিম্বা তাকে আশ্বস্ত করে বলে তার যত্ন নেওয়ার জন্য এখানে তার আঙ্কেল আছে। এই কথা বলে সিম্বা চলে যায়। ধীরে ধীরে রাত নামে, আকাশ ঘন কালো মেঘ জমে যায়, বৃষ্টি শুরু হয়। কিয়ারার জীবনে প্রথম বৃষ্টি দেখে। সিংহরা সাধারণত পানিকে ভয় পায়, তাই কিয়ারাও ভয় পেয়ে যায়। তার পাশে তখন তার বাবা মা ছিল না, তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। ঠিক তখনই গুহায় রফিক চলে আসে। রফিককে দেখে কিয়ারা খুব খুশি হয়, কারণ সে তার রফিকের দাদুকে খুব পছন্দ করে। কিয়ারা তাকে বলে যে সে পানিকে খুব ভয় পায়। রফিক এটা শোনার পর বলে, তোমার শরীরে যে সিংহের রক্ত বইছে তারাও এক সময় পানিকে খুব ভয় পেত, কিন্তু তারা তাদের ভয়কে জয় করেছে। সেই সাহসের জন্য তারা এত শক্তিশালী সিংহ হয়েছে। কিয়ারা বলে, আমি বোধহয় কখনো আমার বাবা সিম্বা বা দাদু মুফাসার মতো সাহসী হতে পারবো না। রফিক এই কথা শুনে কিয়ারাকে তার বয়সী এক সিংহের গল্প শোনায়। এই গল্প ছিল মুফাসার। সে ছিল কিয়ারার দাদা। মুফাসা তার বাবা আহাদি মা পুরুর সঙ্গে একটি শুষ্ক জমিতে থাকত, যেখানে বহু বছর ধরে এক ফোঁটাও পানি পড়েনি। তাই তার বাবা মা তাকে সবসময় একটি জায়গার গল্প বলতো, যেখানে সব সময় সবুজে ভরা থাকতো আর সেখানে পানির কোনো অভাব ছিল না। জায়গাটি ছিল প্রাণীদের জন্য স্বর্গের মতো, যার নাম ছিল মেলেলে। তারা মুফাসাকে বলতো এই জায়গাটি সূর্যের আলো বরাবর। একদিন মুফাসা তার বাবা মায়ের সঙ্গে খেলছিল। ঠিক তখনই এক ফোঁটা পানি মুফাসার গায়ে পড়ে আর আকাশ কালো মেঘে ঢেকে যায়। তার মানে সেখানে বৃষ্টি আসতে চলছে। সব প্রাণী খুশিতে নেচে ওঠে। মুফাসা খেলতে খেলতে একটি শুকনো খালের মধ্যে পৌঁছে যায়। এরপর এমন প্রবল বৃষ্টি শুরু হয় যে খালে ধীরে ধীরে পানির স্রোত বেড়ে যায়। প্রথমে মুফাসা স্রোতে আনন্দ করছিল আর তার বাবা মাও বৃষ্টির আনন্দ উপভোগ করছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি এত তীব্র হয়ে যায় যে খালের মধ্যে বন্যা চলে আসে। আহাদি মুফাসাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়, কিন্তু পানির স্রোত এত জোরালো ছিল যে মুফাসাকে বাঁচাতে পারে না। আর মুফাসা ভেসে দূরে অন্য একটি সিংহের রাজ্যে চলে যায়। যখন মুফাসার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় যে একটি কাঠের টুকরোর ওপর ভেসে আছে। দূরে তার মতো বয়সী একটি সিংহ তাকে দেখছে। এটা দেখে তার মনে একটু আশা জাগে। সেই সিংহটি তার নাম টাটা বলে পরিচয় দেয় এবং তাকে বলে তাড়াতাড়ি পানির বাইরে চলে আসো, কারণ এই পানিতে কুমির আছে। মুফাসা খুব শক্তি দিয়ে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই দুইটি ছোট কুমির তাকে তাড়া করে। যখন মুফাসা তীরে পৌঁছে যায়, কুমিরগুলো তার কাছাকাছি পৌঁছে যায় আর টাটা তার হাত ধরে টেনে তুলে তাকে বাঁচায়। এমন সময় টাটাকে খুঁজতে তার মা ঈশা এসে পৌঁছায়। ঈশা টাটাকে বকা দেয়, একা এত দূরে আসা উচিত নয়। সে বলে টাটার রক্ত রাজকীয় এবং তার জীবন খুব মূল্যবান। কিন্তু টাটা উত্তরে বলে, মা দেখো, আমি একটি সিংহের জীবন বাঁচিয়েছি। ঈশা বলে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার কোনো অজানা কারোর সঙ্গে বেশি মেশা উচিত নয়। মুফাসা ঈশাকে বলে যে সে কোনো অজানা নয়, বরং সে হারিয়ে গেছে। এই কথা শুনে মমতায় ভরে ওঠে ঈশার মন এবং মুফাসাকে তার স্বামী নবাব উবাসীর কাছে নিয়ে যায়। উবাসী মুফাসাকে দেখে রেগে যায় আর ঈশাকে বলে, তুমি এই রাজ্যে একজন বহিরাগতকে কেন আনলে? ঈশা উত্তর দেয়, মুফাসা একটি আশ্রয়ের প্রয়োজন, আমাদের উচিত তাকে সাহায্য করা। উবাসী বলে, তাহলে টাটার সঙ্গে মুফাসার একটি দৌড় প্রতিযোগিতা হবে। মুফাসা যদি জিতে তবে তাকে এই রাজ্যে থাকার অনুমতি দেওয়া হবে। টাকা আর মুফাসার দৌড় শুরু হয়। মুফাসা ইতিমধ্যে ক্লান্ত ছিল, তাই দৌড়ে টাটার থেকে পিছিয়ে পড়ে। কিন্তু টাটা মুফাসাকে খুব ভালো লাগে আর সে বরাবরই একটি ভাই চেয়েছিল। তাই টাটা ইচ্ছাকৃতভাবে দৌড়ে মুফাসাকে জিতে দেয়। প্রতিযোগিতা শেষ হওয়ার পর উবাসী টাটাকে উপর রেখে যায় এবং সে বলে, রাজকীয় রক্ত থাকা সত্ত্বেও তুমি কিভাবে মুফাসার কাছে হেরে গেলে? তারপরে উবাসী মুফাসাকে রাজ্যে থাকার অনুমতি দেয়, কিন্তু আরও একটি শর্ত দেয় যে মুফাসা শুধু নারী সিংহদের সঙ্গে থাকবে এবং প্রধান গুহায় সে থাকতে পারবে না। এদিকে টাটার সঙ্গে মুফাসার বন্ধুত্ব আরো গভীর হয়। ঈশা আর মুফাসার মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। ঈশা মুফাসাকে টাটার চেয়েও বেশি পছন্দ করতে শুরু করে, কারণ মুফাসা বেশিরভাগ সময় ঈশার সঙ্গেই থাকতো। ঈশা মা তাকে শিকার ধরার কৌশল শেখায়।
অন্যদিকে নবাব উবাসী ছিল একটু অলস প্রকৃতির একজন সিংহ। সে প্রায় সব সময় ঘুমিয়ে থাকতো। টাটা মুফাসা একসঙ্গে বড় হতে থাকে। মুফাসা অন্য সিংহের চেয়ে একটু আলাদা ছিল। তার ইন্দ্রিয়গুলো ছিল খুব তীক্ষ্ণ, সহজে দূর থেকে হরিণের গন্ধ বুঝতে পারত এবং বাতাসের দিক নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে ধারণা করতে পারত। একদিন ঈশা, মুফাসা এবং টাটাকে নিয়ে হরিণ শিকারের জন্য বের হয়। সেখানে কিছু সাদা রঙের শত্রু সিংহ হঠাৎ উপস্থিত হয়। তাদের দেখে ঈশা মুফাসাকে লুকিয়ে পড়ার জন্য বলে। দূর থেকে টাটা এই ঘটনা দেখছিল এবং নিজেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত সাদা সিংহগুলো ঈশা ও মুফাসাকে খুঁজে বের করে এবং তাদের উপর আক্রমণ করে। মুফাসা তার সাহস দেখিয়ে সিংহগুলোর সঙ্গে লড়াই শুরু করে। টাটা এটি বিষয় দেখতে পায় এবং তাদের সাহায্য করতে চায়, কিন্তু তার ভেতরে ঝোপ থেকে বের হওয়ার সাহস ছিল না। মুফাসার সাহসিকতার কারণে সে নিজেকে এবং ঈশা মায়ের জীবন রক্ষা করতে সক্ষম হয়। লড়াইয়ের মাঝে মুফাসা এক সাদা সিংহকে মেরে ফেলে। এতে বাকি সিংহরা ভয়ে পালিয়ে যায়। ঈশা কিছুটা আহত হলে নিরাপদ ছিল। এই ঘটনার পর টাটা ঝোপ থেকে বেরিয়ে আসে এবং ঈশা ও মুফাসার কাছে ক্ষমা চায় আর বলে, আমার সাহসের অভাবের কারণে আপনাদের সাহায্য করতে পারিনি, আপনারা আমাকে মাফ করে দেবেন। ঈশা মা বলে, কোনো সমস্যা নেই, তোমার সাহস দেখানোর সুযোগ আবার আসবে। এরপর তারা তিনজনেই নবাব উবাসীর কাছে যায়। উবাসী ঈশাকে দেখে জিজ্ঞেস করে, তোমার আঘাত লাগলো কিভাবে? তখন সে বলে, কিছু সাদা সিংহ আমাদের আক্রমণ করেছিল, যদি মুফাসা না থাকতো আমি বাঁচতাম না। উবাসী মুফাসাকে ধন্যবাদ জানায় এবং মুফাসা বলে, আমার মনে হচ্ছে সাদা সিংহগুলো কাল সকালে ফিরে আসবে প্রতিশোধ নিতে। উবাসী সন্দেহ প্রকাশ করে এবং বলে, তুমি এটা কিভাবে বলছো? মুফাসা বলে, যদি কোনো সন্দেহ থাকে তাহলে কাউকে পাঠিয়ে নিশ্চিত হতে পারি আমরা। তখন চিতা নামে এক গুপ্তচরকে সাদা সিংহের আস্থানায় পাঠায়। চিতা সেখানে গিয়ে দেখে পালিয়ে যাওয়া সিংহরা তাদের নেতা হিরোজকে সব কথা জানাচ্ছে। জানা যায় যে মুফাসা যে সিংহটিকে মেরেছিল সে সিংহ ছিল হিরোজের ছেলে। এই খবর শুনে হিরোজ ভীষণ রেগে যায়। সে প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। হিরোজ ঘোষণা করে, আমি মুফাসাকে মেরে ফেলবো যে আমার ছেলেকে হত্যা করেছে। পাশাপাশি নবাব উবাসীর উত্তরসূরি টাটাকেও মেরে ফেলবো। এই বদলা না নিয়ে আমি শান্তি পাবো না। এইসব কথা শুনে উবাসীর কাছে ফিরে আসে আর বলে, মুফাসা সঠিক বলেছিল, হিরোজ পুরো বাহিনী নিয়ে সকালে ফিরে আসবে। এই কথা শুনে উবাসী ও ঈশা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তারা সিদ্ধান্ত নেয় মুফাসা ও টাটাকে দূরে নিরাপদে মেলেলেতের দিকে পাঠিয়ে দেবে, কারণ এটাই একটি পদ্ধতি ছিল এই দুজনের জীবন বাঁচানোর। টাটা প্রথমে দ্বিধা করলেও শেষ পর্যন্ত উবাসী ও ঈশার কথা মেনে নেয় এবং মেলেলের দিকে যাত্রা শুরু করে। পরের দিন সকালে কিরোজ উবাসী রাজ্যে উপস্থিত হয় এবং মুফাসা ও টাটাকে খুঁজতে থাকে। উবাসী তাকে বোঝানোর চেষ্টা করে যে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, সে যুদ্ধ করতে চায় না। সে বলে, সিংহদের মধ্যে নিয়ম আছে যে অন্য রাজ্যে ঢুকে হামলা করা নিয়মের বাইরে। কিন্তু কিরোজ কোনো নিয়ম মানতে রাজি ছিল না। সে তার বাহিনী নিয়ে উবাসী রাজ্যের সব সিংহকে হত্যা করে। অন্যদিকে মুফাসা ও টাটা মেলেলের দিকে যাত্রা চালিয়ে যায়। তারা সূর্যের আলো অনুসরণ করে চলছিল। মাঝে মাঝে তাদের মনে হচ্ছিল কিরোজ তাদের পরিবারের সঙ্গে কি করছে। ঠিক তখনই তারা দেখতে পায় গাছের উপর দিয়ে সব পাখি উড়ে যাচ্ছে এবং জঙ্গলে ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এসেছে। মুফাসা বুঝতে পারে কিরোজ তার বাহিনী নিয়ে তাদের অনুসরণ করতে করতে এখানে পৌঁছে গেছে। তারা প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ তারা একটি জলপ্রপাতের সামনে এসে পড়ে। টাটা মুফাসাকে বলে, লাফ দাও, কিন্তু মুফাসা একটু দ্বিধায় পড়ে যায় এবং টাটাকে বলে, আমরা এত উপর থেকে লাফ দিলে আমরা তো মারা যাব। কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা ঝর্ণার নিচে পানিতে লাফ দেয়, আপাতত কোনোভাবে নিজেকে কিরোজের হাত থেকে রক্ষা করে। উপরে দাঁড়িয়ে কিরোজ চিৎকার করে বলে, ওদের খুঁজে বের করো, আমি ওদের ছাড়বো না। এরপর মুফাসা ও টাটা তাদের যাত্রা চালিয়ে যায়। তখন রাত হয়ে গিয়েছিল আর কোনো একজন তাদের অনেকক্ষণ ধরে জঙ্গলে অনুসরণ করছিল। মুফাসা লক্ষ্য করে দেখে একটি সিংহী, তার নাম সেরাপি। তিনি একজন রাজকন্যা, সেও জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তার সঙ্গে তার দেহরক্ষী জাজু ছিল। এখন মুফাসা, টাটা, সেরাপি ও জাজু একসঙ্গে একটি দল তৈরি করে, যা তাদের আরো শক্তিশালী করে তোলে। এরপরে একটি গাছকে দেখানো হয় যেখানে অনেক বানর বসে ছিল। সবাই একটি নির্দিষ্ট বানরের উপর রাগান্বিত ছিল, কারণ সে অন্যদের থেকে আলাদা ছিল। কিছু আধ্যাত্মিক শক্তির ক্ষমতাশালী ছিল সে, যা শিকারী চিতা ও হায়না নজর কাটত। সবাই ঠিক করে তারা তাকে দল থেকে বের করে দেবে, আর এই বানর আলাদা হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। সেই বানরের নাম ছিল রাফিকি।
মুফাসা, টাটা, সেরাপি ও জাজু রাতের বেলায় চলার সময় রফিকের সঙ্গে দেখা হয়ে যায়। তারা রফিককে দেখে অবাক হয়, কারণ রফিকি দেখতে অন্য বানরের মতো ছিল না, সে একটু ভিন্ন ছিল। তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে মেলেলের এই পথ ঠিক আছে কি না? রফিকি তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে জানায়, সঠিক পথে আছো। যেহেতু রফিকি তখন মুক্ত ছিল, সেও তাদের সঙ্গে যোগ দেয় মেলেলে যাওয়ার জন্য, কারণ মেলেলে ছিল প্রাণীদের জন্য এক ধরনের স্বর্গ, যেটা আমি গল্পের প্রথম দিকে বলেছি। পরের দিন যখন তারা এক মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল, তখন টাটা মুফাসার কাছে এসে বলে, আমি সারাবির প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমাকে কোনো উপায় দিতে পারবে যাতে আমি তাকে আমার ভালোবাসার কথা বলতে পারি? মুফাসা হাসতে হাসতে বলে, তুমি সারাবিকে বলবে তার শরীর থেকে অনেক সুন্দর ফুলের গন্ধ আসতেছে। টাটা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে জানলে? মুফাসা বলে, তুমি জানো তো আমার ঘ্রাণ শক্তি অনেক তীক্ষ্ণ, অন্য সিংহদের থেকে অনেক বেশি। এরপর টাটা সারাপির কাছে গিয়ে বলে, তোমার শরীর থেকে দারুণ ফুলের গন্ধ আসতেছে। সারাপি এতে মুগ্ধ হয় আর ভাবে যে তার গন্ধ বোঝার ক্ষমতা কতটা তীক্ষ্ণ। এরপর তারা দুজনেই কথা বলতে বলতে এগিয়ে যায়। হঠাৎ করে কিরোজ এবং তার বাহিনী তাদের অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। তারা এক প্রকার ফাঁদে পড়ে যায়। তখন রফিকি লক্ষ্য করে তাদের কাছ দিয়ে একটি হাতির দল যাচ্ছে। সে ভাবে যদি হাতিদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া যায়, তাহলে হাতিগুলো এদিক ওদিক দৌড়ানো শুরু করবে। এই সুযোগে তারা পালিয়ে যাবে। তখন রফিকি একটি মধুর চাক লক্ষ্য করে একটি লাঠি ছুঁড়ে মারে এবং তা ভেঙে দেয়। মৌমাছিগুলো ক্ষিপ্ত হয়ে হাতিদের বিরক্ত করে। হাতির দল দৌড়ে এদিক ওদিক ছুটতে থাকে। রাফিকি এই বুদ্ধির কারণে কিরোজ ও তার বাহিনী মুফাসার কাছে পৌঁছাতে পারে না। তবে এই বিশৃঙ্খলার মধ্যে একটি হাতি সারাবির সঙ্গে ধাক্কা লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। মুফাসা, টাটা, জাজু, রাফিকি একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয়, কিন্তু সারাবি একটি হাতির ধাক্কায় অজ্ঞান হয়ে পড়ে। সারাবির এই অবস্থায় দেখে একমাত্র মুফাসাই সে হাতির দলের মাঝ থেকে সারাবিকে বাঁচিয়ে নিয়ে আসে। পরিবেশ শান্ত হলে সারাবি চোখ খোলার পর সে জিজ্ঞেস করে, আমাকে কে বাঁচিয়েছে? মুফাসা উত্তর দেয়, টাটা বাঁচিয়েছে। কারণ মুফাসা জানতো যে টাটা সারাবিকে অনেক ভালোবাসে। টাটার এ কথা শুনে অবাক হলেও খুশি হয়। সারাবি টাটাকে ধন্যবাদ জানায় এবং সবাই আবার মেলেলের দিকে যাত্রা শুরু করে। পরের দিন সকালে তারা বরফ ঢাকা পাহাড়ের সামনে পৌঁছে যায়। রাফিকি তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে জানায় যে এই পাহাড়গুলোর পেছনেই মেলেলে আছে। এদিকে কিরোজ তার বাহিনী নিয়ে বরফ ঢাকার পাহাড়ে পৌঁছে যায় এবং মুফাসা দলের পেছনে ধাওয়া করতে থাকে। মুফাসা বুঝতে পারে কিরোজে বরফের পায়ে ছাপ দেখে দেখে তাদের খুঁজে বের করতে পারে। তাই জাজুকে বলে, পাহাড়ের উপর থেকে বরফ ঢেলে দাও যাতে পায়ের ছাপগুলো মুছে যায়। জাজু ঠিক তাই করে। মুফাসার এই পরিকল্পনা সফল হয়। রাতে পাহাড়ে হাঁটার সময় সারাবির মনে পড়ে সেই দিনের কথা, যখন তাকে হাতি দলের ভেতর থেকে বাঁচানো হয়েছিল। সে মুফাসাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, আমাকে তুমি বাঁচিয়েছো নাকি টাটা? মুফাসা উত্তর দেয়, টাটা বাঁচিয়েছে। কারণ মুফাসা দ্বিধায় ছিল যে সারাবি ভুল করে তাকে ভালোবাসতে শুরু না করে দেয়। কারণ মুফাসা চায়নি সেরাবি তাকে ভালোবাসুক আর টাটা কষ্ট পাক। সেরাবি মুফাসাকে অনেক জোর করে বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, এটা স্বীকার করে। শেষ পর্যন্ত মুফাসা সত্যি কথা স্বীকার করে। এরপর সেরাবি ও মুফাসা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। দূর থেকে এইসব টাটা দেখছিল এবং ভীষণ রাগ হচ্ছিল। টাটা রাগে সিদ্ধান্ত নেয় যে মুফাসার সাথে বিশ্বাসঘাতকতা করবে। সেই রাতে টাটা কিরোজকে খুঁজতে বের হয় এবং কিরোজের সঙ্গে দেখা হলে টাটা বলে সে কিরোজের বাহিনীতে যোগ দিতে চায়, কারণ এখন সেও মুফাসাকে মারতে চায়। কিরোজ তাকে স্বাগতম জানায় আর বলে, আগামীকাল যেখানে যেখানে যাবে সেখানে মুফাসার দলের পায়ের ছাপ তৈরি করে দিও। টাটা তাই করে। পরের দিন সকালে টাটা মুফাসার কাছে আসে। তখন মুফাসা তাকে জিজ্ঞেস করে, তুমি রাতে কোথায় ছিলে? টাটা জানায় যে সে শিকারের জন্য গিয়েছিল, কিন্তু কিছু পায়নি। এরপর সবাই আবার মেলেলের দিকে যাত্রা শুরু করে। শেষমেশ তারা মেলেলেতে পৌঁছে যায়, একটি সবুজ শ্যামল রাজ্য যেখানে সব প্রাণীরাই সুখে শান্তিতে বাস করে। কিন্তু মুফাসা যখন সেখানে পৌঁছায় তখন সকল অন্য প্রাণীরা তাকে চলে যেতে বলে, কারণ তারা জানতে পেরেছে যে কিরোজ তাকে খুঁজতেছে। যদি কিরোজ এখানে এসে পৌঁছায় তাহলে সবার জীবন ঝুঁকিতে থাকবে। মুফাসা আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে কিরোজ এখানে আসতে পারবে না, কারণ তারা কোনো চিহ্ন রেখে আসেনি। ঠিক তখনই পেছনে বিকট গর্জন শোনা যায় এবং মুফাসা ফিরে দেখে কিরোজ মেলেলেতে পৌঁছে গেছে।
মুফাসা বিশ্বাসই করতে পারে না এটা কিভাবে সম্ভব। কিরোজ জানায় যে সে এখানে টাটার সাহায্যে এসেছে, কারণ টাটা তার পায়ের ছাপ রেখে গিয়েছে। মুফাসা হতবাক হয়ে বিশ্বাস করছিল না যে টাটা তাকে ধোঁকা দিতে পারে, কিন্তু সত্যি তো এটাই। এরপর কিরোজ আর মুফাসার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অন্য প্রাণীরাও কিরোজের বাহিনীর সাথে লড়াই করতে থাকে। লড়াইয়ের মাঝে মুফাসা কিরোজ একটি গভীর খাদে পড়ে যায়। টাটা তখন তার মায়ের কথা মনে করে, যে বলেছিল তোমার সাহস দেখানোর সময় আসবে, সেদিন তুমি দেখাবে। যখন কিরোজ মুফাসার মুখে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই টাটা তার সামনে এসে দাঁড়ায়। কিরোজের আঘাত টাটার মুখে লাগে আর একটি দাগ পড়ে যায়। এরপর টাটা আর মুফাসা মিলে কিরোজকে পানিতে ফেলে দেয়। তার উপর একটি বিশাল পাথর পড়ে এবং কিরোজ সেখানে মারা যায়। পানিতে পড়ে যাওয়া সেই মুফাসার হাত টাটা আবার ধরে এবং টাটাকে নিজের ভুল উপলব্ধি করে তার কাছে মাফ চায়। মুফাসা আবার বেঁচে যায়। মুফাসা এরপরে মেলেলেতে রাজা হয়, কারণ সে সবার জীবন রক্ষা করেছিল। এরপরে মুফাসা মেলেলেতে তার মাকে খুঁজে পায়। বাচ্চা থেকে বড় হওয়া ছেলেটিকে দেখে তার মা আবেগী হয়ে পড়ে এবং সব প্রাণী মুফাসাকে বলে যে টাটাকে মেলেলে থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু মুফাসা জানায় যতদিন সে রাজা থাকবে টাটা তার রাজ্যেই থাকবে। তবে মুফাসা আরও বলে যে আজকের পর থেকে আমি আর কখনো টাটার নাম মুখে আনবো না। তখন টাটা নিজেই জানায় যে আজ থেকে আমার নাম হবে স্কার, যেন এই নাম আমাকে আমার ভুলের কথা মনে করিয়ে দেয়। কেয়ারাকে এই গল্প বলার পর সকাল হয়ে যায়। কেয়ারার ভেতর সাহস জন্মায়। সে সিদ্ধান্ত নেয় যে আর পানি থেকে সে ভয় করবে না। ঠিক তখনই সে দেখতে পায় সিম্বা আর নালা ফিরে এসেছে, কিন্তু তারা একা নয়, তাদের সঙ্গে তাদের সদ্যজাত সন্তানও এসেছে। এটি দেখে কেয়ারা ভীষণ খুশি হয়। এই ছিল মুফাসা দ্য লায়ন কিং সিনেমার গল্প। আশা করি এই এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি নতুন তাই সকলে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।